নমস্কার, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনোরা এইভাবেই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিও শুরু করবার একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে দিই যে যখনই আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে কিছু আপনাদেরকে বলবো সেটা সম্পূর্ণ কিন্তু আমার ওপিনিয়ন, অর্থাৎ এখানে শিক্ষামূলক আলোচনা করা হয়। কোনো অ্যাকশান নিতে হলে আপনারা যদি দক্ষ হন বা আপনাদের যদি কোনো অ্যাডভাইজার থেকে থাকেন তার পরামর্শে অ্যাকশান নিতে পারেন। দেখুন, মার্কেট ভালো পড়েছে এবং আমি যদি দেখি যে যেমন করে কদিন আগে মার্কেট খুব উঠছিল, রেড ক্যান্ডেলেও উঠছিল, গ্রিন ক্যান্ডেলেও উঠছিল, এখন দেখা যাচ্ছে মার্কেট কিন্তু ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল করে নেমে এসছে। কারণ সেই পুরনো থিওরি যে নামবার সময় আমরা উঠবার সময় আমরা সিঁড়ি বেয়ে উঠি আর নামবার সময় স্টক মার্কেট নামে পুরো লিফটে নামার মতো। এখন মার্কেট এতটা পড়লো কেন? আমি H1B ভিসা নিয়ে আপনাদেরকে আগে বলেছি, মার্কেটে যে কোনো জিনিসকে ক্রিয়েট করা হয়, এতে কি হয়, মার্কেট আন্ডার ভ্যালুড হয়। আর আন্ডার ভ্যালুড হলে, আবার বলছি সম্পূর্ণ আমার ওপিনিয়ন, আন্ডার ভ্যালুড হলে এক শ্রেণীর ইনভেস্ট করাটা খুব সহজ হয়ে যায় এবং খুব কম দিনে, ধরুন একটা সার্টেন অ্যামাউন্ট আপনার পেতে 10 বছর লাগতো, একটা সুন্দরভাবে একটা পরিকল্পনার মধ্যে যদি সেই অ্যামাউন্টটা 2-3 বছরে তুলে নেওয়া যায়, তাহলে এর থেকে ভালো কিছু আর হয় না। ঠিক সেরকম এখন শুধু তো ইন্ডিয়ান মার্কেট না, আমরা যদি দেখি তাহলে দেখব যে ট্রাম্প আর পাওয়েল, কালকে ট্রাম্প আর পাওয়েলের একটা ইভেন্টেও কিন্তু আমেরিকান মার্কেটও পড়েছে, সেটা ডাউ জোন্স হোক ন্যাসডাক হোক পড়েছে। এখন কি অ্যাকচুয়ালি এই তো মানে ট্রাম্প হচ্ছে কি বলবো আমি, আর কি করে এই এরকম একটা পজিশন হোল্ড করে থাকে আমার মাথায় ঢোকে না। যাই হোক, যেমন কালকে একটা বলেছে রিনিউয়েবল এনার্জি নিয়ে, বলেছে যে কার্বন এমিশন হওয়ার জন্য যে রিনিউয়েবল এনার্জিটা চলছে, সেখানে বলছে কার্বন এমিশন হওয়ার জন্য বিশাল কিছু হার্মফুল হয়ে যাবে, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। রিনিউয়েবল এনার্জি সেক্টরে যারা কাজ করে যে সমস্ত কোম্পানিগুলো, তারা খুব তাড়াতাড়ি ব্যাংক্রাফট হতে চলেছে, এটা পুরো ফলস সায়েন্স একখানা। এই সেক্টরে কাজ করা কোম্পানিগুলো বললাম ব্যাংক্রাফট হয়ে পড়বে। 2 নম্বর বলেছে 7 মাসে 7খানা ওয়ার আমি বন্ধ করেছি, তার মধ্যে ইন্ডিয়া পাকিস্তান আছে, ইসরায়েল ইরান যুদ্ধ আছে, সেটা বলেছে। তার সঙ্গে ইন্ডিয়া চীনকে দোষী করেছে যে তারা কোনো না কোনোভাবে রাশিয়ার কাছ থেকে তেল কিনে তারা একটা ফান্ডের সাপোর্ট দিচ্ছে, যার ফলে সে মানে রাশিয়ার যুদ্ধটা চালিয়ে যেতে চাইছে। মানে এটা কোথাও একটা যেন মনে হয় সে নোবেল পেতে চাইছে, সিম্পল, মানে নিজেকে জাহির করছে যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, এবং যার ফলে এবার আমাকে একটু নোবেল পুরস্কার দাও, ব্যাপারটা সেরকম। তার সঙ্গে সঙ্গে পাওয়েল যেটা বলেছে যে রেট কাটগুলো করে এসছে, আগামী দিনে সেটা হয়তো সম্ভব নাও হতে পারে। যদি আগামী দিনে ডেটা সাপোর্ট করে তাহলে রেট কাট হবে, আর যদি ডেটা সাপোর্ট না করে তাহলে রেট কাট হবে না। অর্থাৎ ওই ইনফ্লেশন যেগুলো আছে আর কি, যা যা থাকে ডেটা, যার উপর ডিপেন্ড করে সব কিছু, তা না হলে কিন্তু সম্ভব হবে না। তাহলে বোঝা গেল যে এই যে ইভেন্টগুলো ঘটছে এবং তাদের যা স্টেটমেন্ট, তাতে দেখা গেল ডাউ জোন্স ন্যাসডাক পড়েছে, ইন্ডিয়ান মার্কেট পড়াটা তো খুব স্বাভাবিক। এখন মার্কেটটাকে যদি অ্যানালাইজ করি, আজকে এই মুহূর্তে মার্কেটে যা হয়েছে, আজকে নিফটি 25,108-এ ওপেন হয়েছে, হাই করেছে 25,149, মানে কিছুই না। তার সঙ্গে সঙ্গে 25,027 লো করেছে, 25,056-তে ক্লোজ করেছে, আর টোটাল 112 পয়েন্ট মতো নেগেটিভে বন্ধ হয়েছে আজকে। আর এর সঙ্গে সঙ্গে আমি দেখেছি যা একটা সেক্টর ছাড়া বাদবাকি সমস্ত সেক্টর কিন্তু নেগেটিভ নোটে বন্ধ হয়েছে। FMCG সেক্টর 0.18% পজিটিভ, বাদবাকি PSU ব্যাংক 0.26%, ফার্মা 0.53%, হেলথ কেয়ার 0.64%, ফিনান্সিয়াল 0.64%, মেটাল 0.68%, IT 0.72%, মিডিয়া 0.81%, প্রাইভেট ব্যাংক 0.86%, অটো 1.15%, রিয়ালটি 2.49% কিন্তু ডাউন হয়েছে। শুধু FMCG একমাত্র পজিটিভ ছিল। এবার আমি আপনাদেরকে একবার বলেছিলাম যে অবজারভেশনেই কিন্তু আপনি পারফেক্ট হতে পারবেন। যেমন FMCG লাস্ট 2 দিন কিন্তু FMCG সেক্টর ডাউন গেল, আজকে FMCG পজিটিভ বলে কোনো দরকার ছিল কি পজিটিভ হওয়ার? সমস্ত সেক্টর যদি পড়ে যায়, FMCG পজিটিভ হওয়ার কি দরকার ছিল না। অটো সেক্টর আজকে সেকেন্ড পড়েছে আর কি, মানে নেগেটিভ দিকে সেকেন্ড। কত না, অটো হচ্ছে
অটো সেক্টর 1.15% নেগেটিভ নোটে বন্ধ, যেটা কিন্তু অটোর পড়বার কথাই ছিল না আজকের ডেটে দাঁড়িয়ে। কিন্তু লাস্ট দুটো সেশনে গেলে দেখা যাবে অটো সেক্টর কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে। সুতরাং অটো সেক্টরকে আজকে ফেলে দেওয়া হলো। অবজারভেশনটাই সব থেকে বড়। এবার আমি কেন বলবো যে অটো সেক্টরে কেন আজকে নেগেটিভ হওয়ার কথা ছিল না। অটো সেক্টরে জিএসটি আসার পরে কালকের একটা রিপোর্ট সামনে এসছে, যার ফলে কিন্তু অটো সেক্টরে ভালো র্যালি হওয়ার কথা ছিল, যেটা হলো না। কারণ দেখা গেল গত 2-3 দিনের মধ্যে 2 দিন কি 3 দিন যাই হোক পজিটিভ র্যালি এসেছিল, যার জন্য এখন সেখানে প্রফিট বুকিং করা হবে। ঠিক তেমনই এফএমসিজি লাস্ট 2 দিন সেশন, দুটো ট্রেডিং সেশনে নিচের দিকে ছিল, বাড়িয়ে দেওয়া হলো, এবার আজকে পজিটিভ হলো। কোনো দরকারই ছিল না এফএমসিজি আজকে পজিটিভ হওয়ার, সমস্ত সেক্টর নেগেটিভ হলে এফএমসিজি একমাত্র পজিটিভ হলো। টপ গেনারের মধ্যে যদি ধরা হয় তাহলে পাওয়ার গ্রিড 1.68%, হিন্দুস্তান ইউনিলিভার 1.36%, এনটিপিসি 1.31%, মারুতি 0.98%। টপ লুজারের মধ্যে টাটা মোটরস 2.62%, বেল 2.16%, জিও ফিনান্স 2.02%, আর আদানি এন্টারপ্রাইজ 1.96% নেগেটিভে বন্ধ হয়েছে। ওপরের দিকে সব থেকে ওপরে, নেগেটিভ তো অনেক ম্যাক্সিমাম গেছে। এবার যদি বলি কালকে মার্কেট কোন দিকে যেতে পারে, সবসময় প্রেডিকশন মনে রাখবেন হয় না, আমি বলেছি না, ওভারনাইট কোনো ঘটনা কিংবা প্রি মার্কেটে কন্ট্রাক্ট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে মার্কেট কিন্তু উল্টো দিকেই ছুটবে। কালকে আমেরিকার যে স্টেটমেন্টগুলো আমি বললাম সেই স্টেটমেন্টের আসারটা এখন পড়লো যে রিনিউয়েবল এনার্জিতে এটা হবে না, ওটা হবে না। তো এইসব স্টেটমেন্টগুলো থাকে, সেগুলোর উপরেই মার্কেট চলাফেরা করে। কিন্তু ওই জিনিসটা বারবার দেখতে বলেছি আপনাদেরকে, যদি আপনারা দেখেন এই অবজারভেশন কোথাও জানতে পারবেন না যে পরপর 2 দিন কোন সেক্টরটা পড়লো, তারপরে দেখা গেল আপনি যদি মনে করেন 2 দিন ওই সেক্টর পড়লো মানে স্টকও পড়েছে ততটাই, এবার ওইখানে যদি পজিশন বানানো যায় তাহলে একটা জায়গা আমরা পৌঁছতে পারি। কালকের ব্যাপারে যদি নিফটিকে দেখি তাহলে এই মুহূর্তে নিফটি যেখানে ট্রেড করছে তার নিয়ারেস্ট সাপোর্ট ধরি কথা বলি, যেহেতু নেগেটিভ দিকে যাচ্ছে, 24,955 সাপোর্ট এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে। এই 24,955 সাপোর্টটাতে এসে আবার হয়তো ওপরের দিকে চলে যাওয়ার চান্সেস আছে, কারণ দেখা গেছে আজকে এসে ওপরের দিকে বাউন্স ব্যাক করেছিল। এখন সেখানে দেখা যায় সেখান থেকে যদি আবার পরে 24,955 অব্দি পড়ে তাহলে আমরা কোনো রকম কোনো অ্যাকশন নেবো না যারা ট্রেড করি। কিন্তু যারা দেখবেন 25,955টা ভেঙে যাচ্ছে তাহলে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হলে পুট সাইডে পজিশন আসতে পারে 24,915, 24,880, 24,845, পরপর 3খানা সাপোর্ট বলে দিলাম। নেক্সট যদি ওপরের দিকে হয় তাহলে দেখা যাবে 25,150। এই 25,150টা লেভেলটাতে আমি দেখেছি আজকে একবার গিয়ে 25,000 লেভেল থেকে নামলো, 25,150 লেভেল থেকেই নামলো, নেমে বাউন্স ব্যাক করে আবার 25,150 টাচ করলো, করে আবার নেগেটিভ সাইডে চলে গেল। তার মানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ওখানে আছে, তাই সেখানে যদি পৌঁছায় ততক্ষণ পর্যন্ত কোনো অ্যাকশন নয়, যদি সেটাকে ভেঙে দেয় তাহলে পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হবে, সেক্ষেত্রে আমরা কল সাইডে পজিশন নেওয়ার কথা ভাবতে পারি। পরপর দুটো রেজিস্ট্যান্স হচ্ছে 25,190, 25,225, আর একটা হলো 25,260। ওপেন ইন্টারেস্টটাকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে 25,053 লক্ষ কন্ট্রাক্ট বলছে মার্কেট ওপরে যাবে না, আর 1,14,00,000 কন্ট্রাক্ট বলছে মার্কেট ওপরের দিকে যাবে। তার উপরে 25,100 বলছে, 72 লাখ বলছে যাবে না, 64 লাখ বলছে যাবে। মিডিলে যদি ধরি 25,050-এর মধ্যে 25 লাখ বলছে যাবে না, 37 লাখ বলছে যাবে। কিন্তু যেহেতু এইখান থেকে একটা পজিটিভ সাইন আছে যে মার্কেট কালকেও গ্রিনে বা পজিটিভ নোটে বন্ধ হতে পারে, কিন্তু আর একটা জায়গা দেখা যাচ্ছে গিফট নিফটি যেখানে আছে 25,195-তে 2-3 বার ধাক্কা খেয়ে নিচের দিকেই এসছে। সুতরাং এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কালকে পজিটিভ হওয়ার চান্সেস খুব কম, হতে পারে যে পরবর্তীকালে গিয়ে পজিটিভ হয়ে গেল কিন্তু নেগেটিভ থাকারই চান্স বেশি, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার কিন্তু একটা চান্স থাকতে পারে। আমি এই কারণে বললাম যে খুব কারেকশান এসছে, আজকে ভালো পতন এসছে নিফটিতে 112 পয়েন্ট, মানে ভালোই পতন, কিন্তু নিফটি দাঁড়িয়ে আছে টেকনিক্যালি একটা সেন্সিটিভ জায়গায়, সেটা হচ্ছে 20 EM এর একদম গায়ে দাঁড়িয়ে আছে। এখন 20 EM কে যদি ভেঙে যায়, আমি দুটো জিনিস বলি, 20 EM এর গায়ে দাঁড়িয়ে আছে মানে উপরে একদম সাপোর্টে, আর একটা জিনিস RSI 50-এর মুখে দাঁড়িয়ে আছে। দুটোকে যদি ব্রেক করে আবার তলার দিকে যাব, আবার 24,800 পর্যন্ত যাব, দেখতে পারবো। কিন্তু যতটা ধারণা
যে না যাওয়ার চান্সই বেশি, যেহেতু 20 EMA কে সাপোর্ট দিয়েছে, হয়তো কালকে উপরের দিকে চলে যেতে পারি। একটা উইক্স তৈরি করে গেলেও ওপরে পজিটিভ নোটই ধরবো, অথবা যদি 50 RSI কে নিচের দিকে ভেঙে চলে আসে তাহলে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হবে, তাহলে তো 20 EMA কেও ভেঙে চলে আসবে 50 EMA এর দিকে, সেটাও মাথায় রাখতে হবে। সুতরাং কালকে একটা গ্যাপ ডাউন হওয়ার চান্স থাকছে, কিন্তু পরবর্তীকালে হয়তো সেটা মেকআপও দিয়ে দিতে পারে। এরপরে তো বললাম মার্কেটে ওভারনাইট কোনো ভালো খবর আসতে পারে, কিংবা দেখা গেল প্রি ওপেন সেশনে অনেক কন্ট্রাক্ট ওপেন হলো যেটা মার্কেটকে ওপরের দিকে নিয়ে যেতে পারে, সেটা তার উপর কিন্তু ডিপেন্ড করে। অনেকে বলেছেন BSE শেয়ার কেন করছে, আলোচনা করব। তার আগে বলে নিই যে কালকে আমি যে সরকারের মেগা প্ল্যান বলছিলাম একটা, যেখানে সরকার ওই ফান্ড রেজ করার কথা, মানে 47,000 স্টেক বিক্রি করবার কথা ভাবছিল, 47,000 কোটি টাকা। সেখানে এমন কিছু কিছু কোম্পানি আছে, আমাকে অনেকে বলেছেন এটা বলবার জন্য, যে যাদের কিন্তু পেরেন্ট কোম্পানি অলরেডি লিস্টেড এবং সেই কোম্পানি কিন্তু আসবার কথা চিন্তা করছে। এখন কবে আনবে সেটা তো তারাই জানে। যেমন NLC ইন্ডিয়া গ্রিন এনার্জি, এটা মার্কেটে লিস্টেড হতে পারে ফিউচারে। তার পেরেন্ট কোম্পানি কত কি আছে, NLC ইন্ডিয়া লিস্টেড, মার্কেটে লিস্টেড। এরপরে যদি বলি ভারত কুকিং কোল লিমিটেড, ভারত কুকিং কোল লিমিটেড কিন্তু মার্কেটে লিস্টেড নয়, কিন্তু তার পেরেন্ট কোম্পানি কোল ইন্ডিয়া কিন্তু মার্কেটে লিস্টেড, অর্থাৎ কোল ইন্ডিয়ার সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে ভারত কুকিং কোল লিমিটেড। সুতরাং এটার মধ্যে আমাদের নজর রাখতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল মাইন প্ল্যানিং, সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং ইনস্টিটিউট, এটাও কিন্তু কোল ইন্ডিয়ার একটা সাবসিডিয়ারি কোম্পানি। সুতরাং যদি কোল ইন্ডিয়ার কারো শেয়ার থাকে, পরবর্তীকালে যদি এই কোম্পানিটা আলাদা করে IPO আনে, সেক্ষেত্রে কিন্তু একটা শেয়ার তার এক্সট্রা পাওয়া যেতে পারে যে রেশিওতে ওরা দেবে। নেক্সট ক্যানাডা রোবেকো মিউচুয়াল ফান্ড, কে তার পেরেন্ট কোম্পানি, ক্যানাডা ব্যাংক, ক্যানাডা ব্যাংক কিন্তু লিস্টেড আছে। NREL, NREL এর পেরেন্ট কোম্পানি কি আছে, NHPC আমরা জানি। নেক্সট SJVN গ্রিন, SJVN গ্রিন কার সাবসিডিয়ারি কোম্পানি, SJVN লিমিটেড, SJVN লিমিটেড কিন্তু স্টক মার্কেটে লিস্টেড। এরপরে বলবো ONGC গ্রিন, ONGC গ্রিন নাম শুনেই বুঝতে পারছি এর পেরেন্ট কোম্পানি কি হবে, ONGC। NPCL, NPCL এর পেরেন্ট কোম্পানি দুটোই লিস্টেড আছে, NTPC আর সেল, কার মারফত কি হবে কেউ বলেছে না, কিন্তু এইগুলো পরবর্তীকালে আসার চান্স থাকে। আমি এই কারণে বললাম যে গত ভিডিওতে বলার পর অনেকে জিজ্ঞেস করেছিলেন যে কোন কোম্পানিগুলো আসতে পারে, গত ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতে বললাম যেগুলো আমি বললাম, যেমন ভারত কুকিং কোল লিমিটেড, LNC ইন্ডিয়া গ্রিন এনার্জি, ক্যানাডা রোবেকো মিউচুয়াল ফান্ড 100% স্টেক কোম্পানির আছে, কারণ এইখানে তো লিস্টেডই হয়নি, এখন লিস্ট হয়নি, লিস্ট যখন হবে তখন আস্তে আস্তে তারা তাদের স্টেক ছাড়বে, এটা মাথায় রাখবেন। এবার যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে একটা ব্রেকিং নিউজ। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে একটা আমাদের এখানে প্রচুর এক্সচেঞ্জ আছে, সেখানে সরকার একটা নতুন এক্সচেঞ্জের কথা কিন্তু মানে রিপোর্ট মারফত অ্যানাউন্স করছে যে আসতে পারে। এখন এক্সচেঞ্জ মানে আমরা এক্সচেঞ্জ তো জানি, এক্সচেঞ্জ মানে কি হয়, আদান প্রদান, কেনা বেচা হয় যেটার মধ্যে দিয়ে। যেমন স্টক মার্কেটে আছে NSE BSE, NSEর মাধ্যমে আমরা কোনো স্টক কিনতে পারি বিক্রি করতে পারি, BSEর মাধ্যমেও আমরা কোনো স্টক কিনতে পারি বিক্রি করতে পারি। কমোডিটি সেক্টরে আমরা জানি MCX আছে, যেখানে মেটাল আর এনার্জি সেক্টরের এনার্জির জিনিস আমরা কেনা বেচা করতে পারি। ঠিক সেরকম পাওয়ার এক্সচেঞ্জ আছে, যেমন PXIL, HPX, এরা কিন্তু লিস্টেড নয় মার্কেটে, লিস্টেড কি আছে IEX। IEX একটা সময় খুব ভালো রিটার্ন দিয়েছে, কিন্তু ওই মার্কেট কাপলিংয়ের জন্য যেটা সমস্যা হয়েছে তাতে ওই PXIL এবং HPX এর একটু সুবিধা হয়ে গেছে। যাই হোক, IEX আমি এখানে, ওটা তো অন্য ম্যাটার, আমি এখানে বলতে চাইছি একটা এক্সচেঞ্জ আছে যেখানে কিন্তু পাওয়ার এক্সচেঞ্জ, এখানে বিনিময় করা হয়, আদান প্রদান করা হয়। এরপরে যেটা চিন্তা করা হচ্ছে সেটা হচ্ছে হেলথ এক্সচেঞ্জ, যেটা খুব ইম্পর্টেন্ট। আর হেলথ এক্সচেঞ্জ যদি আসে 2026-এ আসার কথা, তার মধ্যে 6 মাস তো অলরেডি চলে গেছে, বাকি 6 মাস আসছে। এটাতে নামটা হতে চলে না, এর মধ্যে যে নামটা আসবে সেটা হচ্ছে ন্যাশনাল হেলথ ক্লেমস এক্সচেঞ্জ, ন্যাশনাল হেলথ ক্লেমস এক্সচেঞ্জ। এটা করার একটা কারণ আছে।
এখন কোন কোন ধরনের কোম্পানিগুলো ইনভলভড হবে, একটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আর হসপিটালের সঙ্গে যারা যুক্ত আছে। ইন্স্যুরেন্স কোম্পানিতে কি দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম চিটিং, ম্যাক্সিমাম ফ্রড হতে দেখা যাচ্ছে যারা ইন্স্যুরেন্স করেছেন দেখা যাচ্ছে ক্লেম করতে গেলে পাচ্ছেন না, ভুরি ভুরি দেখা যাচ্ছে অভিযোগ জমা পড়ে আছে। হসপিটালের ক্ষেত্রেও সেম, দেখা গেল কোনো একটা হাসপাতালে গেছেন, সেখানে দেখা গেল আপনার মেডিক্লেম করা, যেখানে দেখা যেত আপনার এটা করতে 2 লাখ টাকা খরচা, সেখানে দেখা গেল যে আপনার তো ক্যাশলেস করা আছে, ক্যাশলেসের উপরে দেখা গেল ম্যাক্সিমাম লিমিটটা ওরা খেয়ে নেবার চেষ্টা করে হসপিটাল। এই একটা প্রবলেম থাকছে। 2 নম্বর, পার্টিকুলার কোনো একটা সার্জারির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা হাসপাতাল আপনাকে যে রেট দিল, অন্য একটা হাসপাতাল দেখা গেল আর একটু বেশি রেট দিচ্ছে কিংবা আর একটু কম রেট দিচ্ছে, মানে কোথাও যেন দেখা গেল ডিফার হয়ে যাচ্ছে। সেই জন্য এই এক্সচেঞ্জটা তৈরি করা হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট দায়িত্ব দেবে স্টেট গভর্নমেন্টকে, স্টেট গভর্নমেন্ট টপ যে র্যাঙ্কের যে হাসপাতাল এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তাদেরকে সেখানে ইনভলভ হতে বলবে। কারণ এটা অবশ্যই হয়তো দেখা গেল সেই সব কোম্পানিগুলোর ক্ষেত্রে খারাপ, কনজিউমারের ক্ষেত্রে অবশ্যই ভালো। দেখা গেল কোনো একটা সার্জারি করে 6 লাখ লাগবে, তো 6 লাখেই কোম্পানি আমি চয়েস করতে পারবো বা হাসপাতাল চয়েস করতে পারবো, এরকম নয় এ 6 লাখ ও 10 লাখ। তো সেই জন্যই এই জিনিসটা করবার কথা চিন্তা করা হচ্ছে, যে 2000 চিন্তা করা না, অ্যানাউন্স করা হয়েছে যে ফিনান্সিয়াল ইয়ার 2026 অলরেডি সেপ্টেম্বর চলে গেছে, তার মধ্যে একটা হেলথ এক্সচেঞ্জ আনা হবে, যার মধ্যে ইন্স্যুরেন্স কেনা বেচা হবে এবং যার মধ্যে আমি যদি মনে করি আমার কোনো জায়গায় ভর্তি হওয়ার থাকবে, কোনো অপারেশন করাবার থাকবে, আমি চুজ করে নিতে পারবো আমি কোনখানে করতে পারি, কারণ সেখানেই আমার সমস্ত জিনিস দেখা যাবে কোনটা আমি সস্তায় পাচ্ছি, কীরকম পাচ্ছি। সুতরাং এই যত ফ্রড হচ্ছে, যত বাজে বাজে জিনিস ঘটে আর কি, অনেক নোংরামি চলে এর মধ্যে, আমি আর খুলে বললাম না, তো সেখানে দেখা যাবে কিন্তু ক্ল্যারিটি আসার সম্ভাবনা আছে। এবং আমি বললাম কি, যখনই এটা হবে নাম হয়ে আসবে ন্যাশনাল হেলথ ক্লেমস এক্সচেঞ্জ। এরপরে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে জিও ফিনান্সিয়াল নিয়ে। দেখুন, কোনো একটা কোম্পানি নিচ থেকে বড় কখন হয়, একটা কোম্পানি নিচ থেকে বড় হয় সে তার প্রোডাক্টে ডিসকাউন্ট দিল, আর নয় এক্সট্রা কিছু ফিচার্স নিয়ে আসছে যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। সেটাই হচ্ছে জিও ফিনান্সিয়াল একটা সেভিংস প্রো নামে একটা প্রজেক্ট নিয়ে আসতে চলেছে, একটা সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টটা কীভাবে কাজ করবে, দেখা যাচ্ছে যে এর মধ্যে কি হবে, যে অ্যাকচুয়ালি আগে বলিনি জিও ফিনান্সিয়ালটা কি কি কাজ হয়। জিও ফিনান্সিয়ালের মধ্যে অনেক সাবসিডারি কোম্পানি আছে, যেমন জিও ফাইন্যান্স লিমিটেড, ইন্স্যুরেন্স ব্রোকিং লিমিটেড, জিও পেমেন্ট সলিউশন লিমিটেড, জিও পেমেন্ট ব্যাংক লিমিটেড, এই সমস্ত জিনিসগুলো আছে। তার মধ্যে জিও পেমেন্ট ব্যাংক লঞ্চ করছে সেভিংস প্রো। কিসের জন্য? একটা হায়ার রিটার্ন জেনারেট করে দেওয়ার জন্য, অটো ইনভেস্টমেন্টের মাধ্যম দিয়ে। অটো ইনভেস্টমেন্ট মানে অটো সেক্টর ভাববেন না, অটো ইনভেস্টমেন্ট মানে অটোমেটিক ইনভেস্টমেন্টটা হবে। যেমন ধরুন অনেকে আছে সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখে, সেভিংস অ্যাকাউন্টে যখন টাকা পড়ে থাকে সেটা তো সেভিংস অ্যাকাউন্টেই পড়ে থাকে, কিন্তু জিও পেমেন্ট ব্যাংক অর্থাৎ এর মধ্যে যা অ্যাক্টিভিটি হবে তার এফেক্ট জিও ফিনান্সিয়ালেই পড়বে, যেহেতু সাবসিডারি কোম্পানি জিও পেমেন্ট ব্যাংক। সেভিংস প্রো যেটা আনছে সেটা হচ্ছে যেখানে আমার অ্যাকাউন্টে টাকা পড়ে থাকবে তার একটা লিমিটের পরে এটা অটোমেটিক ইনভেস্ট হবে কোথায় না, মিউচুয়াল ফান্ডে, এবং এখান থেকে ম্যাক্সিমাম রিটার্ন জেনারেট করা যাবে 6.5%। অনেকেই ভাববেন মাত্র 6.5% না, সেভিংসের উপরে, মিউচুয়াল ফান্ডের উপরে না। মিউচুয়াল ফান্ড থেকে তো যেটা রিটার্ন পাওয়া যাবে, সেভিংসে থাকবে 6.5। এটাকে যদি আমি বিস্তারিত আলোচনা করি কি দাঁড়াবে না, দেখা যাচ্ছে সারা বছর ওই সেভিংস অ্যাকাউন্টটাতে যত অ্যামাউন্ট পড়ে থাকবে সেটার জন্য পাওয়া যাবে 6.5, আর একটা লিমিটের পরে ওটা অটোমেটিক ইনভেস্ট হয়ে যাবে, অটো ইনভেস্টমেন্ট কোথায় না, মিউচুয়াল ফান্ডে। এবং তারা এটা দাবি করেছে লো রিস্ক যে সমস্ত মিউচুয়াল ফান্ড সেখানেই কিন্তু ইনভেস্ট করা হবে। কিভাবে করা হবে বলা হচ্ছে যে ধরুন 10,000 পড়ে আছে সেভিংস অ্যাকাউন্টে, সেভিংস প্রোতে, জিও পেমেন্ট ব্যাংকের সেভিংস প্রোতে আপনি 10,000 টাকা রেখেছেন সেভিংসে, 5,000 টাকার ওপরে যে অ্যামাউন্টটাই থাকবে সেটা অটোমেটিক ওরা ইনভেস্ট করে দেবে মিউচুয়াল ফান্ডে। অর্থাৎ যে 5,000 টাকাটা আপনার পড়ে রইল সেটার উপর আপনি ম্যাক্সিমাম 6.5% পর্যন্ত
কি পেতে পারেন, ইন্টারেস্ট পেতে পারেন ম্যাক্সিমাম 6.5% পর্যন্ত। কিন্তু বাকি 5,000 টাকাটা অটো ইনভেস্ট হয়ে যাবে মিউচুয়াল ফান্ডে। ম্যাক্সিমাম কতটা লিমিট থাকবে, 1.5 লাখ প্রতিদিন করতে পারবেন। ধরুন আমাদের 10 লাখ আছে, তো ওই 5,000 টাকা বাদ দিয়ে একদিন 1.5 লাখ, তারপরের দিন 1.5 লাখ, তারপরের দিন 1.5 লাখ, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আছে। অনেকে বলবেন না থাকলে না নেবে না, ওই বললাম 5,000-এর উপরে যে অ্যামাউন্টটা থাকবে অটো ইনভেস্ট হয়ে যাবে, সেটা মানে অটোমেটিক্যালি লো রিস্ক যে মিউচুয়াল ফান্ডগুলো থাকবে সেখানে ইনভেস্ট করে দেওয়া হবে। আর বাকি যে 5,000 টাকাটা মিনিমাম ব্যালেন্স সেটা থেকে যাবে, তার উপরে কিন্তু আপ টু 6.5% ইন্টারেস্ট কিন্তু আমরা পেতে পারি সেভিংস থেকে। তো এর মধ্যে এটাও দাবি করেছে নো হিডেন কস্ট, কোনো রকম এক্সিট লোড নেই। আমি যদি মনে করি কালকে বার করব, কালকে বার করতে পারবো। এখন যদি দেখা যায় আমার অ্যাকাউন্টে 10 লাখ ছিল, আমার 10 লাখের মধ্যে আমার কাছে 5,000 সেভিংস অ্যাকাউন্টে পড়ে রয়েছে, বাদবাকিটা ওরা অটো ইনভেস্ট করে দিয়েছে। আমি যদি মনে করি কালকেই ভাঙবো, তাহলে আমার কোনো চার্জেস লাগবে না। প্রথম দিন আমি শুধু 50,000 তুলতে পারবো। বাকি টাকাটা যদি কোনো 2টো ওয়ার্কিং ডেজ, যদি কোনো ছুটি ছাটা না থাকে, পরের 2 দিনের ওয়ার্কিং ডের মধ্যে আমি কিন্তু টোটাল টাকাটা ইনভেস্ট করে নেবো। মানে ওটা একটা এমন রিসাইক্লিং প্রসেসে চলতে থাকবে যে আমি দিলাম, তুলে নিলাম, আবার থাকবে, আবার দিয়ে দিল, মানে ওটা অটো ইনভেস্ট হতেই থাকবে। কিছুটা সেভিংসের পড়ে থাকবে, বাকিটা অটো ইনভেস্ট হবে। কিন্তু যখন মনে হবে আমার দরকার পড়লো, আমি প্রথম দিন ফার্স্ট 50,000 ম্যাক্সিমাম তুলতে পারবো, না থাকলে তো তুলতে পারবো না। ম্যাক্সিমাম ধরুন আমার 5 লাখ ইনভেস্ট করা হয়ে গেছে অলরেডি, 50,000 তুলে নিতে পারবো, বাকি টাকাটা নেক্সট 2টো ওয়ার্কিং ডেজের মধ্যে আমি টাকাটা কিন্তু তুলে নেবো। তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে কোনো এক্সিট লোক থাকছে না যে আগে ভাঙছি বলে তার জন্য কিন্তু কোনো পেমেন্ট এখানে করতে হচ্ছে না। লক ইন পিরিয়ড বলে কিচ্ছু নেই, মানে ওরা আজকের জন্য দিয়ে দিল, দেখা গেলো আগামী 1 মাস আমি ধরে নিই, 1 মাস পরে আমার দরকার পড়লে আমি তুলে নিলাম, কোনো লক ইন পিরিয়ড থাকবে না। সুতরাং জিও ফিনান্সিয়ালের দিকে নজর রাখবেন, এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট। পরবর্তীকালে কি করবে সেটা জানা, নতুন অবস্থায় এসছে, ফিচার্সগুলো ফ্রি। কার মাধ্যমে হবে, জিও ফিনান্সের যে অ্যাপস আছে তার মাধ্যম দিয়ে হবে। একটা সময় ছিল যখন জিও মার্কেটে এসেছিল টেলিকম সেক্টরে, তখন কিন্তু সব ফ্রি দিয়ে দিয়ে সমস্ত কাস্টমারকে তারা কিন্তু ধরে নিয়েছিল। তো একটাই জিনিস হয় কি, গ্রোথ বাড়াতে গেলে এই জিনিসগুলো ডে বাই ডে উন্নতি করতে হয় কোম্পানি, তোমার মধ্যে উন্নতি আসে। এবারেই আমি একটা কথা বলেছিলাম অটো সেক্টর নিয়ে, যে আজকে অটো সেক্টর পড়ে গেল, পড়ার কথা ছিল না। কারণ কি, যেটা আমাদের জিএসটির যে অ্যাকচুয়াল রেটগুলো কি আসবে না আসবে সেগুলো আমরা বুঝতে পারছিলাম না। 22শে সেপ্টেম্বর না গেলে আমরা কিন্তু জিএসটি ব্যাপারটা বুঝতে পারছিলাম না। যখনই 22শে সেপ্টেম্বর চলে গেল, 23শে সেপ্টেম্বরে যে রিপোর্টটা এলো তাতে দেখা গেল যে ম্যাক্সিমাম গাড়ি বিক্রি হয়েছে 22শে সেপ্টেম্বরে এই জিএসটি ছাড় দেওয়ার জন্য। কে কত করেছে ম্যাক্সিমামটা আমি বলছি না, 2-3টে কোম্পানি বলছি, যেমন মারুতি, হোন্ডাই, টাটা মোটর, টাটা, এরা প্রথম দিনই রেকর্ড সেল দেখিয়েছে শুধু একদিনে। 2টো কারণে, এক তো হচ্ছে জিএসটি কমিয়েছে, সেকেন্ড হচ্ছে ফেস্টিভ্যাল সিজন আছে। মারুতি দেখা যাচ্ছে 30,000 গাড়ি বিক্রি করেছে শুধু কালকের ডেটে। তার উপরে তারা দাবি করেছে 80,000 গাড়ির এনকোয়ারিজ এসছে। গাড়ি কিনতে গেলে লোকে তো এনকোয়ারি করে, 80,000 গাড়ির এনকোয়ারি এসছে, যা 3 যুগে, একটা যুগ 10 বছর হলে 30 বছরে সব থেকে বেশি সেল। অর্থাৎ মারুতি 30,000 সেল জেনারেট করেছে গতকাল 22শে সেপ্টেম্বর আর 23শে সেপ্টেম্বর, তার রিপোর্ট এসছে। আর হুন্ডাই কত করেছে, 11,000 সেল করেছে লাস্ট 5 ইয়ার্সে, যেটা সব থেকে বেশি। টাটা মোটরস করেছে 10,000 সেল, যেটা একটা মোটামুটি ভালো ফিগার। অর্থাৎ দেখা এই 3টে, আরও তো অনেক কোম্পানি আছে, আমি তো 2 হুইলার বললাম না, 4 হুইলারে আরও অনেক কোম্পানি আছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম না, আমি জাস্ট বেসিক কতগুলো তুলে ধরলাম। তার একটা কারণ আছে কি, যেটা দিতে হতো 28% জিএসটি, 22% সেস, সেখানে 18% জিএসটি দিয়ে অনেক কম দামে, দাম অনেক কমে কিন্তু গাড়ি এখন পাওয়া যাচ্ছে। তাহলে সেই হিসাবে সেই নিউজে অটোটাকে, অটো সেক্টরকে আজকে ওপরে উঠে উচিত ছিল, কিন্তু অটো কিন্তু ওপরে উঠলো না, কারণ লাস্ট 2 দিন ওপরে ছিল, এবার তো প্রেশার এসছে সেলিংয়ে, তাই হয়েছে। সেলিং প্রেশার তো প্রচুর আছেই। তার মানে এর রেজাল্টটা Q2-তে কিছুটা হলে দেখতে পারবো, ম্যাক্সিমাম দেখতে পারবো কোম্পানিগুলোর Q3 রেজাল্টে। সুতরাং নজর রাখতে হবে। প্রবলেম যেটা ছিল, কি প্রবলেম ছিল, প্রথমত কস্টলি ছিল রেট, সেটা কমে গেল। আমরা আরেকটা জায়গায় দেখতে গেলে ইভি সেক্টরে বাড়ানো হলো না, সেখানে 5% ঢুকে গেল। তো প্রবলেমটা যদি না থাকে তাহলে মানুষ তো নেবেই, তার রিপোর্ট তো সামনেই আছে, কতটা নিয়েছে না নিয়েছে।
বিএসসি শেয়ার কেন পড়ছে সেটা নিয়ে বলবো, তার আগে বোনাস ডিভিডেন্ড স্প্লিট নিয়ে একটু আলোচনা করে নিন। বোনাস ডিভিডেন্ড স্প্লিট নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে বলতে হবে অ্যাসলে সলিউশন। অ্যাসলে সলিউশন 1495 টাকা দামের একটা শেয়ার, ডিভিডেন্ড ঘোষণা করেছে 40 টাকা প্রতি শেয়ারে। 24 অক্টোবর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট। ইউপি সার্জ সিডস, ইউপি সার্জ সিডস হচ্ছে 256 টাকা দামের একটা শেয়ার, বোনাস ঘোষণা করেছে 3:7 অনুপাতে, অর্থাৎ 7টা শেয়ার থাকলে আপনি 3টি শেয়ার বোনাস হিসাবে পাবেন, 10টা শেয়ার দাঁড়াবে। 26 সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট। এভান্স ইলেকট্রিক, এভান্স ইলেকট্রিক 168 টাকা দামের একটা শেয়ার, ডিভিডেন্ড ঘোষণা করেছে 1.5 টাকা প্রতি শেয়ার। 25 সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট। পিভিভি ইনফ্রা একটা পেনি স্টক 8 টাকা দামের, স্প্লিট ঘোষণা করেছে 5:10 অনুপাতে, অর্থাৎ 5টা থাকলে 10টা শেয়ারে কনভার্ট হয়ে যাবে। 26 সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট। এরপরে যেটা ম্যাক্সিমাম আপনাদের প্রশ্ন এসছে সেটা হচ্ছে বিএসসি শেয়ার এখনো কেন পড়ছে। একটু ভালো করে বিচার করলে দেখতে গেলে বিএসসি শেয়ারেতে এত পড়বার কথা নয়, কারণ বিএসসি শেয়ার প্রথমত এদের কোনো প্রোডাক্ট নয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে এখানে স্টক কেনাবেচা করা হয়, তার উপরে ডিজিটালি, সুতরাং এক্সপেন্সও কম, প্রফিটটাই বেশি, তাও আছে প্রফিট বেশি। তাহলে বিএসসি শেয়ারে এখনো পতন চলছে কেন, রিজনটা কি? বিএসসি শেয়ারকে যদি আমি দেখি যে যবে থেকে বিএসসির এক্সপায়ারিটাকে মঙ্গলবারের বদলে বৃহস্পতিবার করা হয়েছে, তবে থেকে দেখা যাচ্ছে বিএসসিতে কিন্তু ডেটা, টার্নওভারের যে ডেটা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি কমছে। তার সঙ্গে সঙ্গে আর একটা বড় রিজন হচ্ছে, যেটা মাঝখানে সেবি বলেছিল যে উইকলি এক্সপায়ারিটা তুলে দিয়ে মান্থলি এক্সপায়ারি, তাতে কিন্তু দেখা যাবে ভলিউম কিন্তু আরও কমবে। যেখানে এনএসসির এক্সপায়ারি এখন মঙ্গলবার করে হয়, তো তারা 3 দিন টাইম পান, আর যেখানে থার্সডেতে হয় সেখানে তারা 2 দিন টাইম, 2 দিনের জন্য 2 দিনের এক্সপায়ারি, 2 দিন টাইম পায় বিএসসি। তো সেই কারণে এখানে কিন্তু একটা পতন হচ্ছে। রিপোর্ট কি বলছে? রিপোর্ট দেখা যাচ্ছে সেপ্টেম্বর 4 সেপ্টেম্বর এক্সপায়ারিতে 49,654 কোটি টার্নওভার ছিল বিএসসির। 18 সেপ্টেম্বর সেটা কমে দাঁড়ালো 30,553 কোটি টার্নওভার গেল এটায়। তার মানে কোথা থেকে 49 থেকে 30-এ চলে এলো, মানে 19,000 কোটি টাকা, 19,000 কোটি টার্নওভার কিন্তু কম, অর্থাৎ ভলিউম কমছে। আর ভলিউম কমছে, তার সঙ্গে সঙ্গে কী হবে, ভলিউম করে পার্টিসিপেন্ট কমছে, পার্টিসিপেন্ট করে মানে ট্রানজ্যাকশন ফি, যা যা ফি আছে, যে বিএসসিতে কাজ করতে গেলে, যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে গেলে একটা ফি দিতে হয়, সেই ফিটা থেকে তাদের ইনকাম, তাহলে রেভিনিউ পড়ছে, রেভিনিউ পড়ছে মানে ইনকাম কমছে, তার জন্য বিএসসিতে একটা ফল হচ্ছে। তার সঙ্গে সঙ্গে বিএসসি যে রেঞ্জের মধ্যে ফেসেছিল সেটা আগেও বলেছিলাম, তো বিএসসি আজকেও দেখলাম 2080, গতকালও দেখেছি 2080-কে টাচ করে আবার উপরের দিকে উঠে গেছে। সুতরাং 2080টা কিন্তু ইম্পর্টেন্ট একটা সাপোর্ট, যেটাকে কিন্তু বারবার ভাঙতে পারছে না, হয়তো বারবার আসছে তলার দিকে কিন্তু ভাঙতে পারছে না। এবার যদি সেলিং প্রেশার বাড়তেই থাকে তাহলে এই লেভেলটাকে ভেঙে দেবে। এখনও 50 SM এর 23,056, 23,066, এটা তো অবভিয়াসলি এটাকে তো ভেঙেই দিয়েছে। আর 200-2130 এই জায়গাটায় দাঁড়িয়ে আছে পুরো একদম সাপোর্ট জোনে 200 EMA, অর্থাৎ মোটামুটি বলা যায় লং টার্মের একটা মুভিং অ্যাভারেজ, তার সাপোর্টে দাঁড়িয়ে আছে। সুতরাং বিএসসি শেয়ারে ওই বললাম এখন একটুখানি থাকবে এইসব জিনিসগুলো, কদিন পরে যখন আবার এইগুলো মানুষ ধাতস্থ হয়ে যাবে, মানুষ আবার ভলিউম বাড়বে, দেন আবার এর মধ্যে রিফ্লেক্ট হবে রেটের মধ্যে, টার্নওভারও বাড়বে, রেভিনিউ বাড়বে, টপ লাইন বাড়লে বটম লাইন বাড়বে, সেক্ষেত্রে কিন্তু বিএসসিতে একটা আমরা পজিটিভ র্যালি দেখতে পারবো। কিন্তু এখন একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে, 2080টাকে এখনও ভাঙতে পারছে না, ওই একই লেভেলের মধ্যে ঘুরে যাচ্ছে, হয় নিচের দিকে ভাঙবে নয় উপরের দিকে ভাঙবে, কিছু একটা হবে। কিন্তু অপরচুনিটি তৈরি হবে, এটা প্ল্যাটফর্মে কাজ করছেন, এটা এমন একটা কোম্পানি, ডুবে যাওয়ার কোম্পানি তো নয়, অপরচুনিটি তৈরি হচ্ছে। অপরচুনিটিটাকে যদি কাজে লাগানো যায় তাহলে আমি বলবো বেটার। এবার যার কাছে যেরকম থাকবে সে সেভাবে করবেন। মোটামুটি মার্কেটের এটুকু বলতে পারি যে নিফটি বা বাজার এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, খুব সেন্সিটিভ সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, যে 20 EMA-তে সাপোর্ট করেছে,
তাকে ভাঙতে পারেনি, নাম্বার 1। 2 নম্বর, RSI ওপর থেকে অনেকটা উপরে চলে গেছিল, 70-এর কাছাকাছি চলে গেছিল, সেখান থেকে সেলিং প্রেসার এসে 50-এর মুখে এসে দাঁড়িয়ে গেছে। এখান থেকে উঠে যাওয়ার চান্সই বেশি। যদি ভেঙে যায় তাহলে আবার কিন্তু আমরা একটুখানি নিচের দিকে চলে আসবো। চলুন আজকের জন্য এতটুকুই। আবার বলছি, যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরোনোরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। টেলিগ্রামে জয়েন হতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হাইলিকে পাঠান, লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অনায়াসে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন। পুরো ভিডিও দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ। আবার কালকে দেখা হবে ঠিক এই টাইমে। নমস্কার।